বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তা সে প্রতি মাসে এখান থেকে টাকা নেয়। তারা আমাদের ব্যাংক হিসাবেই বলছে, কিন্তু তারা টাকা নেয় তো সমিতি হিসাবে। পার্টনার কোঅপারেটিভ ব্যাংক কোনো ব্যাংক না, এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের কোনো বক্তব্য নেই। বাংলাদেশ ব্যাংক এখানে তার যে নজরদারির দায়িত্ব সেটা পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে। এটি কি একটা ব্যাংক? এটা সমবায় ব্যাংক। গরিবের সবচেয়ে বড় দুশ্মন ব্যাংক। দেশের বিভিন্ন জেলায় একই নামে চলছে শতাধিক শাখা। বাইরে বড় অক্ষরে টানানো সাইনবোর্ড যেখানে লেখা ব্যাংক, আর ভেতরে নির্দ্বিধায় চলছে নতুন হিসাব খোলা, আমানত গ্রহণ, ঋণ বিতরণ সহ যাবতীয় আর্থিক লেনদেন। কিন্তু প্রশ্ন হলো, এটি কি আদৌ কোনো বৈধ ব্যাংক, নাকি ব্যাংকের আড়ালে অন্য কিছু? এই প্রশ্নের জট খুলতে দেশের বিভিন্ন শাখায় অনুসন্ধানে নামে টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ। উঠে আসে চাঞ্চল্যকর সব তথ্য। কোথাও ভুয়া ব্যাংকিংয়ের প্রশ্ন শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কর্মকর্তারা, কোথাও মিলল অনৈতিক প্রস্তাবের ইঙ্গিত, আবার কোথাও বা সাংবাদিকদের সাথে করা হয় চূড়ান্ত অসৌজন্যমূলক আচরণ। এমনকি কয়েকটি শাখায় রীতিমতো ক্যামেরা বন্ধ করে প্রতিবেদকের গায়ে হাত তোলারও উপক্রম চলে। ভুক্তভোগী বহু গ্রাহক জানিয়েছেন, প্রতিষ্ঠানটিকে একটি অনুমোদিত ব্যাংক ভেবেই তারা করেছেন বছরের পর বছর লেনদেন। অথচ দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই নামে কোনো তফসিলি ব্যাংকের অনুমোদনই দেওয়া হয়নি। তাহলে প্রশ্ন থেকেই যায়, একটি সমবায় সমিতি হয়েও কিভাবে সারা দেশের 153টি শাখায় দিনের পর দিন চালিয়ে যাচ্ছে এমন ব্যাংকিং কার্যক্রম? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই দেশের নানা প্রান্তে টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ। ফুটেজ সংগ্রহ করতে গেলে ঠিক এমন মারমুখী আচরণ দেখা যায় দি ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক নামের এই সমবায় প্রতিষ্ঠানটির। অথচ সারা দেশ জুড়ে তথাকথিত ব্যাংক পরিচয়ে তাদের রয়েছে 153টি শাখা। প্রায় 50 বছরেরও বেশি সময় ধরে সরকারের নাকের ডগায় এটি একটি সমবায় প্রতিষ্ঠান হয়েও দেদারসে চালিয়ে যাচ্ছে সম্পূর্ণ অবৈধ ব্যাংকিং কার্যক্রম। শুধু রাজধানীর গুলশান শাখাতেই নয়, দেশজুড়ে একই নামে পরিচালিত হচ্ছে এই প্রতিষ্ঠানটি। বাইরে থেকে দেখে যে কেউ এটিকে ব্যাংক মনে করলেও সরকারি নথি বলছে এটি কেবলই একটি সমবায় সমিতি। এই তথ্যের সত্যতা যাচাই করতে দেশের বিভিন্ন শাখা পরিদর্শনে গেলেই মেলে ভয়াবহ সব তথ্য। কোনো রকম বৈধ অনুমোদন ছাড়াই পূর্ণাঙ্গ ব্যাংকের আদলে চলছে টাকা জমা নেয়া, ঋণ প্রদান, কিস্তি আদায় সহ যাবতীয় ব্যাংকিং কার্যক্রম। ডিএমসিবি থেকে আমি 5 লাখ টাকা নিয়েছি, তাদের কাছে যখন অ্যাপ্লাই করি তারা বলছে আমাদের ব্যাংক এটা। ব্যাংক হিসেবে আমি তাদের কাছে অ্যাপ্লিকেশন করার পরে তারা 5 লাখ টাকা আমাকে দেয়। যেটা কিস্তি প্রতিদিন 5,500 টাকা করে আমাদের কাছ থেকে কিস্তি নিত। এইভাবে করে তারা 110 দিনে আমার টাকা শোধ করে নিছে। তারা আমাদের ব্যাংক হিসাবেই বলছে, কিন্তু তারা টাকা নিত সমিতি হিসাবে। প্রতিদিন তারা কিস্তি নিত। অনুসন্ধানে দেখা যায় প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আমানত রাখছেন, তবে কেউই জানেন না এটি কোনো বৈধ ব্যাংকিং প্রতিষ্ঠান কিনা। আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেই সুবাদে আসলে বিগত দীর্ঘ সময় ধরে সেখানে আমি একটা দৈনিক হিসেবে একটা সঞ্চয় করছিলাম। পরবর্তীতে সেই সঞ্চয়ের বিপরীতে ব্যবসায়িক একটা লোনও নিয়েছি, যেটা আসলে পরিশোধ করতে হয় দৈনিক হিসেবে। দৈনিক তাদের ঢাকা মার্কেন্টাইল ব্যাংক মানব ব্রাঞ্চ রয়েছে, সেখানে তাদের কর্মী এসে আমাদের দোকান থেকে আসলে ঋণের কিস্তিটা নিয়ে যায়। অনুসন্ধানের প্রথম ধাপেই আমরা যোগাযোগ করতে চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তবে নানা বাহানা ও পরিচয় দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান তারা। মেলেনি কোনো সদুত্তর। একটা প্রতিষ্ঠানে আসলে একটা অনুমতি লাগবে, কার অনুমতি লাগবে সেটা বলেন। আমার ক্যামেরা নিয়ে আসছে, যেটা অনুমতি লাগবে, ভিডিও করতে আসছে, কথা বলতে আপনি সবার কাছে আসছি, এখানে ব্যাংকের সাধারণ মানুষদের সঙ্গে কথা বলতে আসছি। কার সাথে কথা বলতে আসছেন না সেটা আপনার অথরিটির সঙ্গে কথা বলো, ম্যানেজারের সঙ্গে কথা বলবে। উনি কথা বলতে হলে কর্তৃপক্ষের সাথে কথা বল। আপনাকে কোন স্যারের কাছে নিয়ে যাবেন? আপনি শোনেন, আপনি ছবি নিতে গেলে আপনি বাইরে দেখেন,
শোনেন ভাই, ক্যামেরা হাত দিয়ে না, কেমন ক্যামেরা হাত ছবিটা নিয়ে না, আপনি আমার হাতে ধরেন না, হাত ছাড়েন। আরে আপনি হাত তুলতেছেন কেন? তা আপনি ওভাবে করে ছবি নিতে পারবেন অনুমতি ছাড়া। আপনাকে আমি প্রমাণ আচ্ছা ভাই, আপনি যে বললেন বৃষ্টির মধ্যে শুধু আপনি একা কেউ নাই, আর অফিসের মেয়াদ আছে এখানে সবাই আছে, কিন্তু সব স্যার ফোনে ফোন রিসিভ করে না। মানুষ সাথে সাথে যেতে পিয়ারে ডাক হয় না, আছে না? কাজ আসে তো বসা। কেন ভাই, আপনাকে যখনই ফোন দেই আপনি তখনই ব্যস্ততা দেখান, ফোন কেটে দিচ্ছে। কিন্তু কথা হলো, বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানের ব্যাংক শব্দ ব্যবহার করা এবং ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে স্পষ্ট আইন। তাই প্রথমেই আমরা জানতে চাই এই প্রতিষ্ঠানটি আদৌ বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত কিনা। ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও গোপন ক্যামেরায় বাংলাদেশ ব্যাংকের এক নির্বাহী পরিচালকের বক্তব্যে উঠে আসে সেই কাঙ্ক্ষিত জবাব। তিনি জানান, 2016 সাল থেকেই দি ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভকে ব্যাংক শব্দ ব্যবহারে স্পষ্ট নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দ্য ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক, ওইটা ব্যাংক। ব্যাংক যদি না হয় তারা কিভাবে ব্যাংক শব্দটি ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করছে? আমরা যদি কাউকে লাইসেন্স দিয়ে থাকি তাও তো ব্যাংকিং করে, আমাদের লাইসেন্স ছাড়া যারা ব্যাংকিং কাজ পরিচালনা করে সেটার দায়ভার তাদেরকে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী ইচ্ছা করতে হয় তাদের এখানে। তাদের সাথে আমাদের একটু লিঙ্ক এক কথাই নেই, তারা কখনো আমাদের কাছে ব্যাংক হওয়ার জন্য আবেদনও করেনি, আমরা তাদেরকে এও লাইসেন্স দেও না। তার মানে কেউ যে কোনো যদি মানে মনে করি এখানে ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ছাড়াও অন্য স্থানীয় পর্যায়ে কেউ শব্দের ব্যাংক সামনে অ্যাজ ইট ইজ একটা সময়, কিন্তু ব্যাংক শব্দটা ব্যবহার করছে পাবলিকের কাছ থেকে এই শোনো ডিমোডিয়ে পেয়েছে, কোনোভাবেই তারা পারে না এবং ওইটা আমাদের পক্ষে দেখা সম্ভব হয়। আমার বক্তব্য এটা যে ঢাকা মার্কেটের কোঅপারেটিভ কোনো ব্যাংক না, তারা যদি ব্যাংক শব্দটা ব্যবহার করে ব্যাংকিং করছে এটা একটা প্রতারণার সামিল। তারপরও কিভাবে তা ব্যাংক পরিচয়ে পরিচালিত হচ্ছে তার জবাব দিতে অনাগ্রহ জানান এই কর্মকর্তা। বলেন, এটি বিচার বিশ্লেষণের দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। আমরা তো আইনি প্রয়োগ করতে পারি না, আমাদের ব্যাংকেও করতে পারি। তো ব্যাংক যদি আমাদের কাছে লাইসেন্স নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কোনো রেগুলেটরি ব্রিচ করে তাদের ব্যাপারে আমরা হস্তক্ষেপ করতে পারি। আইনের এই ব্যত্যয় ঘটে যে আমাদের কাছে লাইসেন্স সেটা আমি করতেই দিবেন। কে দেখবে? এটা দেখার দায়িত্ব কার? আইন শৃঙ্খলা বাহিনী দেখবে। আমরা শুধু ইন্সপেকশন করি যাদেরকে আমরা লাইসেন্স দিয়েছি ব্যাংকিং কার্যক্রম পরিচালনা। এই যে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষের আমানতের যে একটা বিশাল ব্যাপার এখানে, এই বিষয়টি আপনারা কি দেখবেন না? না জেনে কেন রাখবে, মানুষের রাখে কেন? এই যুগে ইনফরমেশন এত অ্যাভেলেবেল, একমাত্র যারা মানে যে কিছুটা আমি বলবো যে অনেক সময় লোভের পরেও এই নিজের এই প্রতারণার সামিল হয়। কে মানুষের কোনোভাবেই উচিত হবে না ঠিক কথা। তো যদি কোঅপারেটিভ করে তাদের সাথে মানে কোনো মানে পলিসি করলে সেটা আমাদের কোনো দিবত তাই মানে মানুষজন যদি জানে যে একটা কোঅপারেটিভ, তারপর তারা যে সকল টিপিএস পার্সোনাল অফার দিচ্ছে আমরা মেনে নিচ্ছি, তারা করুন। ব্যাংক মানে পরিচালক কেউ তার সাথে ব্যাংকিং হাতওয়ে যেহেতু তারা কোনো চেক বই ইস্যু করতে পারবে, বাংলাদেশ ব্যাংক এখানে নীরব থাকবে? নিয়ম থাকবে না, আমার সাথে আইনি টুলস থাকবে। যাদেরকে আমি লাইসেন্স দিয়েছি ঠিক আছে, শুধু তাদের রেগুলেটরি কার্যক্রম, তাদের যে দৈনন্দিন কার্যক্রম তার মধ্যে কী কী ধরনের যে আইনের ব্যত্যয় করছে সেগুলো আবার ব্যাংকটা এটা জেনে যাতে মানুষ তার সাথে লেনদেন পায়। এই ব্যাপারে বাংলাদেশের আমাদের কোনো দায়িত্ব, কারণ মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক কোনো ব্যাংক না, এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের কোনো বক্তব্য নেই। বাংলাদেশ ব্যাংক অনেক সময় জানতে পেরে পত্রিকায় বিজ্ঞপ্তি আকার দিয়েছে মানুষকে সচেতন করার জন্য। এর সাথে কোনো ট্রানজেকশন করলে আপনারা ব্যাংক মনে করে ট্রানজেকশন করতে পারবেন, নিজ দায়িত্বে ট্রানজেকশন করবেন এবং কখনও বাংলাদেশ ব্যাংকের কাছে এই ব্যাপারে আপনার কোনো যদি প্রতারণার শিকার হন আমার কাছে প্রতিকার পাবেন না। খোদ বাংলাদেশ ব্যাংক যদি এমন প্রতারণা থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে প্রশ্ন থেকেই যায়। হ্যাঁ, কোঅপারেটিভ ব্যাংক আমরা সবার মতো আছে ব্যাংক হিসেবে কি বলি অনুদান আছে বলেই ব্যাংক করতেছি। এটা তাদের আজকের প্রতিষ্ঠান অনেক পুরোনো প্রতিষ্ঠান, পঞ্চাশ বছর লাগে। আপনাদের কোনো কেস থাকলে আপনারা লিখিত দেন আমাকে, আমরা প্রতিষ্ঠান বরাবর চিঠি দিয়ে অবৈধ বিরোধী চলে নাকি আমাকে সাইনবোর্ড ছোট করে রাখছি নাকি কার্যক্রম ওই যত প্রশ্ন নেই তো আমার করা উচিত না আপনাদের। এই অপরাধের শেষ কোথায়? আর কোনো কারণে এই প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হলে কেই বা নেবে গ্রাহকদের আমানতের দায়ভার? একই নামের একের পর এক শাখা, কোথাও শহরে কোথাও বা উপজেলা পর্যায়ে, সবার সামনে একটি পরিচয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক স্পষ্ট বলছে এটি কোনো তফসিলি ব্যাংক নয়, কিন্তু মাঠে এসে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। প্রতিষ্ঠানটির বিভিন্ন শাখায় গিয়ে আমরা শুধু তথ্যই সংগ্রহ করিনি, অনুসন্ধান চলাকালে এমন কিছু ঘটনা ঘটেছে যা নতুন করে প্রশ্ন তুলেছে প্রতিষ্ঠানটির স্বচ্ছতা নিয়ে। ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের শাখাগুলোতে দ্য ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভের পরিচয় নিয়ে ধরা পড়েছে চরম দ্বিমুখী অবস্থান। কোথাও তাদের দাবি তারা ব্যাংক, আবার কোথাও বলা হচ্ছে এটি একটি সমবায় সমিতি। কিন্তু আইনের দৃষ্টিতে সমবায় আর ব্যাংকের কার্যক্রম সম্পূর্ণ ভিন্ন। কিভাবে চলছে এসব, চলুন দেখে নেওয়া যাক। দেশের বিভিন্ন শাখা থেকে আমাদের হাতে এসেছে ভিন্ন ভিন্ন বক্তব্য। কোথাও নিজেদের দাবি করা হচ্ছে ব্যাংক, আবার কোথাও বলা হচ্ছে সমবায়। তবে নথিপত্র ঘেঁটে দেখা যায় প্রতিষ্ঠানটি মূলত একটি সমবায় সমিতি হিসেবেই নিবন্ধিত। সরেজমিনে গিয়ে গ্রাহকদের সাথে কথা বলে জানা যায় শুধু আমানত গ্রহণ কিংবা চড়া সুদে ঋণ প্রদানই নয়, বরং প্রতিষ্ঠানটির বিরুদ্ধে রয়েছে নানা ধরনের ভোগান্তির অভিযোগ। তার মানে 30,000 উঠেছে, 30,000 থেকে 5,000 হয়ে গেছে, আর 65,000 রয়েছে, 65,000 উঠাইলে আর 5,000 টাকা আল্লাহ গেল। আর ব্যাংকে আর কোনো ব্যাংকে অ্যাকাউন্ট রাখবে, সব ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে দিই। ব্যাংক আনলো গরিবের সবচেয়ে বড় দুশ্মন ব্যাংক। তবে আইনে বলা আছে সমবায় এবং ব্যাংকের কাজ সম্পূর্ণ ভিন্ন। সমবায় সমিতি শুধুমাত্র তাদের নিজস্ব সদস্যদের মধ্যে আর্থিক লেনদেন করতে পারলেও সাধারণ মানুষের কাছে ব্যাংক পরিচয়ে সেবা দেওয়া কিংবা গ্রাহকের মনে এমন ধারণা তৈরি করা পুরোপুরি বেআইনি। আমাদের আইনে যেহেতু বলা আছে যে আপনার ব্যাংক শব্দটি ব্যবহার করা যাবে না, সুতরাং আমরা কোনো সমিতি এভাবে নিবন্ধন দিব না যারা ব্যাংক শব্দ ব্যবহার করবে। আগেই নিবন্ধিত ছিল, যে কারণে আমরা ওই ব্যাংক শব্দটা উইথড্র করার জন্য কোর্টে যাওয়া হয়েছে। বাংলাদেশের আইনে তো অবশ্যই সেটা অপরাধ। অনেকগুলো মামলা হয়েছে এই জায়গাটা, এবং প্রত্যেকটা মামলায় কিন্তু একটা বা আমরা মামলা করে যাচ্ছি, আমরা কিন্তু ফাইট করে যাচ্ছি। বিচারাধীন বিষয়ে কোর্ট যেটা নির্দেশনা আমাদের দিবে আমরা ওইটা বাস্তবায়ন করবো। আমরা সাধারণ জনগণের কাজ করি বলেই কিন্তু আমরা এটা এগেইনস্টে কোর্টে যাওয়া হয়েছে। কোর্ট যদি আমাদের নির্দেশনা দিলে আমরা ওইভাবে অ্যাকশন নিব। আমরা যখন কারো বিরুদ্ধে যাব বা কারো বিরুদ্ধে লিখবো, তখন কিন্তু সেটা ডিফেন্ড করার জন্য সে চেষ্টা করবে। তো তারা ওই চেষ্টাটা করছে এবং আমরা তার এগেইনস্টে আমরা লড়ে যাচ্ছি। এখন সে নীতিমালা মানছে না বলেই কিন্তু আমরা কোর্টে গেছি, না তো কোর্টে যাওয়ার প্রয়োজন পড়তো না। এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, কোনো প্রতিষ্ঠান যদি নিজেদের কার্যক্রম নিয়ে এমন বিভ্রান্তিকর ধারণা তৈরি করে যাতে সাধারণ মানুষ সেটিকে বৈধ ব্যাংক মনে করে, তবে বিষয়টি অবশ্যই নিয়ন্ত্রক সংস্থার কঠোর তদন্তের আওতায় আসা উচিত। কারণ এটা কোনো মানদণ্ডে এরকম সমবায় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়ে ব্যাংকিং কার্যক্রম করতে পারে না। তার যে কর্মপরিধি, যে শর্তে তারা রেজিস্ট্রেশন পেয়েছেন, নিবন্ধন পেয়েছেন, সেই শর্ত লঙ্ঘন করা হচ্ছে এবং ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে সম্পূর্ণ অবৈধভাবে। কারণ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে গেলে ব্যাংক হিসাবে লাইসেন্স নিয়ে করতে হবে, সেটি এক্ষেত্রে যেহেতু নেই, সে কারণে এখানে আইনের লঙ্ঘন হচ্ছে, ক্ষমতার ব্যবহার হচ্ছে এবং একই সাথে প্রতারণা হচ্ছে, দুর্নীতি হচ্ছে। বাংলাদেশ ব্যাংক এটা প্র্যাকটিক্যালি জানে, যদিও তারা অস্বীকার করছে, কিন্তু তাদের যেহেতু নিষেধাজ্ঞা ছিল, নিষেধাজ্ঞা কী কারণে ছিল যে এই হিসাবে ব্যাংক হিসাবে তারা কার্যক্রম শুরু করেছিল, বিদায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক এখানে তার যে নজরদারির দায়িত্ব সেটা পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে। এর পেছনে একমাত্র কারণ হতে পারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের একাংশের কোনো প্রকার অবৈধ লেনদেন বা যোগসাজশের ঝুঁকি থাকতে পারে। অন্যদিক থেকে সমবায় কর্তৃপক্ষের দায় আছে, যারা নিবন্ধন দিয়েছে প্রতিষ্ঠানকে, তারা প্রতিষ্ঠানকে যে শর্তে নিবন্ধন দিয়েছে সেইটা লঙ্ঘন করে তারা কার্যক্রম পরিচালনা করছে, কাদের তারাও দায় এড়াতে পারে না। এখানেও যারা নজরদারির দায়িত্বে আছে তাদের মধ্যে একাংশের মধ্যে যোগসাজশ আছে কিনা এবং সুবিধাভোগী কিনা সেটা দেখতে হবে। আর তৃতীয় যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের এই রাষ্ট্র কাঠামোতে যে প্রতিষ্ঠানগুলো অযাচিতভাবে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করছে, তার মধ্যে অন্যতম হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো। এবং গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যে ট্র্যাক রেকর্ড আছে, যার মধ্যে ডিজিএফআই অন্যতম, যারা ব্যাংকিং খাতেও তারা বিভিন্ন অনিয়মের অনুঘটকের ভূমিকা পালন করেছে। এক্ষেত্রেও যেহেতু এর সাথে জড়িত ব্যক্তিবর্গ প্রাক্তন সেরা কর্মকর্তা, কাজেই সেখানে এই ধরনের কোনো মহলে কোনো সুরক্ষা বা যোগসাজশ বা কোনো অংশীদারিত্ব আছে কিনা সেটাও খতিয়ে দেখা দরকার। এদিকে এ নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সরোয়ার হোসেন প্রতিষ্ঠানটিকে পুরোপুরি অবৈধ উল্লেখ করে বলেন, উচ্চ সুদের ফাঁদে ফেলে দীর্ঘদিন ব্যাংকের নামে মানি লন্ডারিং চালিয়ে যাচ্ছে এই প্রতারক চক্র।
তুলে ধরেন তাদের প্রতারণার নানা কৌশল। এটা পরিচালনা করে গ্রুপ ক্যাপ্টেন জাফর চৌধুরী নামে একটা দুর্বৃত্ত। সো এই ব্যাংকটায় কিছু অফিসার চাকরি করে। সেইটার প্রমাণ হলো যে 2টি আইন ভঙ্গ করে একটা কোঅপারেটিভ সোসাইটি, যার মাত্র একটা অফিস থাকার কথা, খোদ ঢাকা শহরে আছে 21টা ব্রাঞ্চ এবং পুরো বাংলাদেশে আছে 145টার উপরে। একটা কোঅপারেটিভ সোসাইটি হয়ে কোঅপারেটিভ আইন এবং ব্যাংকিং কোম্পানি আইন ভঙ্গ করে সবার নাকের ডগার উপরে বসে ব্যাংকিং কার্যক্রমের নামে মূলত সে মানি লন্ডারিং করছে। আর্মি থেকে কেবল রিটায়ার করেছে, আপনি খোঁজ দিয়ে দেখবেন, সিনিয়র অফিসার। মানে ওই সমস্ত অফিসারের প্রতি আমার কৃপা হয়। লেফটেন্যান্ট জেনারেল মাহফুজ একজন সুনামধারী অফিসার, সে কী করে ওইখানে ওই ফ্রড ব্যাংকে চাকরি করে? তারপরে মেজর জেনারেল বাকি, আরও অনেক সিনিয়র অফিসার আছে। তো এই অফিসারগুলোকে যারা জাস্ট রিটায়ার করেছে সিনিয়র অফিসার, তাদেরকে সে উচ্চ বেতনে এইখানে চাকরি দেয়। তারা একদিকে ডিজিএফআইকে ম্যানেজ করে, আর একদিকে এনএসআইকে ম্যানেজ করে, আর এই অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, রেগুলেটরি বডি তারা ম্যানেজ করে। আমাদের অনুসন্ধানের সময় কোথাও ক্যামেরা দেখেই তড়িঘড়ি করে কার্যক্রম বন্ধ করে দেয় তারা। কোথাও ঢুকতে দেয়া হয়নি আমাদের টিমকে। আবার কোথাও কোথাও সাংবাদিকদের আলাদা কক্ষে এনে দেওয়া হয় অনৈতিক বৈঠকের প্রস্তাব। প্রশ্ন ওঠে কিসের এত আতঙ্ক, আর শেষ পর্যন্ত কি বা আড়াল করতে চাইছেন সংশ্লিষ্টরা, যা পুরো বিষয়টিকে করে তুলেছে আরও রহস্যময়। শোনেন, পেয়ারা আসছেন, পেয়ারা বেঁচে যাওয়া, প্লিজ একটা গান থাকতে রাখেন। দি ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক, এরা হচ্ছে নিজেদেরকে পরিচয় দেয় হচ্ছে ব্যাংক হিসেবে। প্রকৃতপক্ষে এটা কোনো ব্যাংক না, এদের কাজই হচ্ছে লোন দেওয়া এবং মানুষের কাছ থেকে হচ্ছে লোভনীয় অফার দেওয়া, হচ্ছে জামানত নেওয়া। প্রতিদিন কালেকশন, মাসে 22 দিন কালেকশন, বেশি হয় তারপরে আমার টাকা ক্ষতিগ্রস্তই, কিন্তু আমার টাকা নিতে হয়। সমবায় সমিতি হয়েও ব্যাংকের খোলসে কিভাবে চলছে এমন ফাঁদ, তা নিয়ে উঠেছে একের পর এক প্রশ্ন। তবে শুধু বিভ্রান্তিকর পরিচয়ই নয়, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে রয়েছে আরও বিস্তর অভিযোগ। বছরের পর বছর ধরে একটি সমবায় সমিতি কিভাবে সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে, সে প্রশ্ন এখন সারা দেশে। আদালতের রিট মামলা আর পরিচালনা পর্ষদের প্রভাবশালী পরিচয়ের আড়ালে কি লুকিয়ে আছে? কেনই বা নীরব ভূমিকা পালন করছে সংশ্লিষ্টরা? অনুসন্ধানে উঠে এসেছে নানা অসঙ্গতি। কোথাও গ্রাহকের অর্থ ফেরত পেতে বিলম্ব, কোথাও ঋণ প্রক্রিয়া নিয়ে অসন্তোষ, আবার কোথাও বা ব্যাংক পরিচয় ব্যবহার নিয়ে নানা প্রশ্ন। দি ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভের পরিচালনা পর্ষদে দেখা যায়, যারা আছেন তারা প্রায় সবাই ডিফেন্সের অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা। অভিযোগ রয়েছে তাদের এই পরিচয় ব্যবহার করেই দীর্ঘদিন ধরে চালিয়ে আসা হয়েছে এই সমবায় প্রতিষ্ঠানের ব্যাংক পরিচয়। নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। বারংবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও দি ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ কর্তৃপক্ষ ছিল একেবারেই নীরব। অনেক চেষ্টার পর মুঠোফোনে কথা হয় প্রতিষ্ঠানটির অ্যাডভাইজার AKM আব্দুল্লাহিল বাকির সাথে। স্বীকার করেন ব্যাংক না হয়েও 153টি শাখায় চলছে তাদের কার্যক্রম। এটি কি একটা ব্যাংক? এটা সমবায় ব্যাংক, 153টা শাখা আছে। আচ্ছা, 153টা শাখা থাকতে পারে। 2013 সালে যে আইনটা হয়, ওই আইন অনুযায়ী বলা আছে যে একটা ব্যাংকের একটা শাখা থাকতে পারবে। তখন আমরা এটা নিয়ে হাইকোর্টে রিট করেছি। তো হাইকোর্টের যে রিট স্টে অর্ডার আছে, তো স্টে অর্ডারে যখন করা হয়েছে তখন আর বলা হয়নি, মানে যেটা বলা হয়েছে যে একটা ব্যাংকের একটা শাখা থাকবে, এই জিনিসটাই উপরে স্টে অর্ডার আছে। অতএব এখন তো আমরা সেই ইয়েতেই শাখাগুলো আছে। আপনাদের তো হচ্ছে ব্যাংক শব্দটা ব্যবহারে নিষেধাজ্ঞা আছে বাংলাদেশ ব্যাংক থেকে, আপনারা কেন ব্যাংক শব্দটি ব্যবহার করছেন? এইটাও আপনার ওই আইনের এতেই বলা আছে, আইন এবং ওটাই এটা তো বলা আছে যে ব্যাংক শব্দ ব্যবহার করতে পারবে মাত্র 4টা ব্যাংক যারা সমবায় সমিতি। তাহলে তো আমাদের তো নাই, এটার বিরুদ্ধে রিট করা আছে, এটার এগেইনস্টে স্টে অর্ডার দেওয়া আছে, যার জন্য আমরা এটা এখন ব্যবহার করছি। গত 30 বছর ধরে দায়ের করা 5টি রিট মামলার অজুহাতে এখন পর্যন্ত দেধারসে চালিয়ে যাচ্ছে অবৈধ এই ব্যাংকিং কার্যক্রম। সর্বশেষ 2023 সালে জনস্বার্থে দায়ের হওয়া মামলাকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিনের পর দিন আজও বেপরোয়া দ্য ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ।
জানানো হয় যতদিন আদালত রায় না দেবেন ততদিন তারা এ কার্যক্রম চালিয়ে যাবেন। এক্স আর্মি কর্মকর্তা হয়ে এর সাথে কিভাবে জড়িত আছে? না শোনে না, যখন হাইকোর্ট আমাদের বলবে যে তোমরা এটা ব্যবহার করতে পারবে না, এটা তো হাইকোর্টের এক্সপিরিয়েন্স, তাই না? এখন তো ভার্ডিক্টটা বের হয়নি। যখন আমাদেরকে বলবে যে আপনারা ব্যাংক শব্দটা ব্যবহার করতে পারবেন না, তখন আমরা করবো না। আপনারা কিভাবে এফডিআর করছেন, ডিপোজিট করছেন, কিভাবে সম্ভব? আপনাদের তো এটার কোনো এখতিয়ার নাই। আমাদের 1973-তে যে রেজিস্ট্রেশন করা হয়েছে, ওই রেজিস্ট্রেশনে ওখানে বলা আছে দিস কোঅপারেটিভ ক্যান ডু অল কাইন্ডস অফ ব্যাংকিং অ্যাক্টিভিটিস। আমাদের রেজিস্ট্রেশনে আছে এবং সেই রেজিস্ট্রেশনটা এখনো বহাল আছে, সেটার ভিত্তিতে এটা করা হবে। আপনার ব্যাংক যদি কোনোভাবে দেউলিয়া হয়, এর দায় কে নেবে? বাংলাদেশ ব্যাংক তো আপনাদের দায় নেবে না। তখন হাইকোর্ট দেখবে যে আমাদেরকে যে আদেশ দিয়েছে যে আমরা এখন ব্যাংকিং করে যেতে পারবো, তখন হাইকোর্টই সেই দায়টা নেবে। এটি তো আপনাদের একটা কৌশল। কিন্তু আমি তো এটা তো একটা বাংলাদেশের প্রচলিত আইনের মধ্যেই তো আছি আমরা। বাংলাদেশের প্রচলিত আইনের বাইরে গিয়েছি আমরা। যেহেতু কোর্টের এটা এখতিয়ারাধীন, কোর্ট আমাদেরকে বলুক, আমরা তখন এটা ক্রিয়া করে ফেলবো। 22 বছর আগে মামলা রিট করেছে, সেই রিটে একটা রুল নিয়ে বসে রয়েছে, এইরকম 5টা রুল নিয়ে বসে রয়েছে। রুল নিয়ে তাদেরকে বোঝায় এটা তো হাইকোর্টে পেন্ডিং আছে। নিরীহ মানুষ, সাধারণ মানুষ, তাদেরকে অতিরিক্ত সুদের লোভ দেখাইয়া এখানে টাকা জমা করে, এবং কেউ যদি টাকা উঠাইতে চায়, আপনি আজকে টাকা উঠাইতে যান, আপনি পাবেন না। সেই টাকাগুলো সে ডাইরেক্ট মানি লন্ডারিং করে কানাডা পাঠাচ্ছে। দেশের বর্তমান ব্যাংকিং প্রেক্ষাপট বিবেচনায় এনে অপরাধীদের দ্রুতই দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যারিস্টার সরওয়ার হোসেন। এখন অর্থমন্ত্রীকে আমি অনুরোধ করব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনুরোধ করব, এবং বিশেষ করে আমি তারেক সাহেবকে অনুরোধ করব, ওখানে যারা এই যে সিনিয়র অফিসার, যারা লোবাদুর সিনিয়র অফিসার, তাদেরকে গ্রেপ্তার করুন। এদিকে বাংলাদেশ ব্যাংক ও সমবায় অধিদপ্তরের পর্যাপ্ত নজরদারির অভাব আর অসাধু কর্মকর্তাদের যোগসাজশ ছাড়া এ কার্যক্রম পরিচালনা একেবারেই অসম্ভব বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। এই ব্যর্থতার দায় একদিক থেকে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ব্যাংকিং খাতে, যেহেতু এই প্রতিষ্ঠানটি ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে এবং এই বাংলাদেশ ব্যাংক এটা প্র্যাকটিক্যালি জানে, যদিও তারা অস্বীকার করছে, কিন্তু তাদের যেহেতু নিষেধাজ্ঞা ছিল, নিষেধাজ্ঞা কী কারণে ছিল, যে এই হিসাবে ব্যাংক হিসেবে তারা কার্যক্রম শুরু করেছিল, বিদায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কাজেই বাংলাদেশ ব্যাংক এটা জানে না, এটা বলতে পারে না। এটা বাংলাদেশ ব্যাংক এখানে তার যে নজরদারির দায়িত্ব, সেটা পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে। এর পেছনে আমার বলতে দ্বিধা নেই, একমাত্র কারণ হতে পারে এটা, এর পিছনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের একাংশের কোনো প্রকার অবৈধ লেনদেন বা যোগসাজশের ঝুঁকি থাকতে পারে। অন্যদিক থেকে সমবায় কর্তৃপক্ষেরও দায় আছে। যারা নিবন্ধন দিয়েছে প্রতিষ্ঠানকে, তারা প্রতিষ্ঠানকে যে শর্তে নিবন্ধন দিয়েছে সেইটার লঙ্ঘন করে তারা কার্যক্রম পরিচালনা করছে, তারাও দায় এড়াতে পারে না। এখানেও যারা নজরদারির দায়িত্বে আছে, তাদের মধ্যে একাংশের মধ্যে যোগসাজশ আছে কিনা এবং সুবিধাভোগী কিনা সেটা দেখতে হবে। জনস্বার্থে এখনই এই চক্রকে জবাবদিহিতা ও সর্বোচ্চ শাস্তির আওতায় এনে গ্রাহকদের সুরক্ষা নিশ্চিতের কোনো বিকল্প নেই বলেও মনে করেন তিনি। আর তৃতীয় যে বিষয়টা আমি বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের এই রাষ্ট্র কাঠামোতে যে প্রতিষ্ঠানগুলো অযাচিতভাবে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করছে, তার মধ্যে অন্যতম হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো। এবং গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যে ট্র্যাক রেকর্ড আছে, যার মধ্যে ডিজিএফআই অন্যতম, যারা ব্যাংকিং খাতেও তারা বিভিন্ন অনিয়মের অনুঘটকের ভূমিকা পালন করেছে। এই ক্ষেত্রেও যেহেতু এর সাথে জড়িত ব্যক্তিবর্গ প্রাক্তন সেরা কর্মকর্তা, কাজেই সেখানে এই ধরনের কোনো মহলের কোনো সুরক্ষা বা যোগসাজশ বা কোনো অংশীদারিত্ব আছে কিনা সেটাও খতিয়ে দেখা দরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে যে এই তথ্য প্রকাশের পর অনতিবিলম্বে সরকারের, বিশেষ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বাংলাদেশ ব্যাংক সহ আইন প্রকারী সংস্থা সহ সমবায় কর্তৃপক্ষ সহ সকলের জরুরি দায়িত্ব হবে এই প্রতিষ্ঠানকে জবাবদিহিতার মধ্যে আওতায় আনা, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। সাথে সাথে যেটা করতে হবে প্যারালাল, যেটা যারা গ্রহীতা সেবা গ্রহীতা গ্রাহক, তারা যে না জেনে যে ঝুঁকির সম্মুখীন হয়েছে, সেই ঝুঁকির থেকে তাদেরকে নিরসনের উপায় নিশ্চিত করা। ব্যাংক না হয়েও ব্যাংকের আদলে পরিচালিত এই সমবায় প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের অবসান ঘটাতে এখনই কী পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সে উত্তরই খুঁজছে ক্রাইম এন্ড ফলো আপ। বিশ্বাসই আর্থিক প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ, কিন্তু সেই বিশ্বাস যদি বিভ্রান্তিকর পরিচয়, অস্পষ্ট তথ্য কিংবা অনিয়মের অভিযোগে প্রশ্নবিদ্ধ হয়, তাহলে ঝুঁকিতে পড়েন সাধারণ মানুষ। আমাদের কাজ সেই প্রশ্নগুলো সামনে আনা, সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বিচার করবে জনগণ। আমাদের অনুসন্ধানে উঠে এসেছে একের পর এক প্রশ্ন, মিলেছে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা, ধরা পড়েছে অস্বস্তিকর কিছু দৃশ্য,
যে প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করা এখন শুধু একটি প্রতিষ্ঠানের নয়, নিয়ন্ত্রক সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আপনার চারপাশে ঘটে যাওয়া সমাজের নানা অসঙ্গতি, অনিয়ম, অপরাধ, দুর্নীতির সঠিক চিত্র তুলে ধরবে ক্রাইম অ্যান্ড ফলো আপ। এমন কিছু দেখলে বা জানা থাকলে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া এই নম্বরে। ইমেল করতে পারেন আমাদের এই ঠিকানায়। আজ বিদায় নিচ্ছি, তবে ফিরবো আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। মনে রাখবেন, অসঙ্গতি যেখানে, ক্রাইম অ্যান্ড ফলো আপ সেখানে।